হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। জীবন এক গভীর রহস্য। একজন বাবা তার মেয়েকে বললেন, তুমি চলে যাও। আর এরপরে তিনি শেষ করেন তার নিজের জীবন। 15 বছর পর এক অজানা ছেলের কাছ থেকে মেয়েটি জানতে পারে তার বাবার আত্মহত্যার পেছনে ছিল এক মারাত্মক ষড়যন্ত্র। কিন্তু কেন? কে তার বাবাকে এতটা বাধ্য করেছিল? সত্য কি আসলেই কখনো উন্মোচিত হবে? এখন 15 বছর পর মেয়েটি ফিরে এসেছে সেই হারানোর সত্য খুঁজে বের করার জন্য। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ড্রামাটি দেখার সময় আপনি অনেক জিনিস তৎক্ষণাৎ বুঝতে পারবেন না, তবে ভিডিওটি শেষ করতে করতে আমি আপনাকে ড্রামার পুরো কাহিনী বুঝিয়ে দেব। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই আমরা সেনগন কোম্পানির কথা জানতে পারি। এক সময় এই কোম্পানি যখন প্রথম পাবলিক হয়েছিল তখনই তারা ভয়াবহ সংকটের মুখে পড়ে। বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে কোম্পানির বাইরে বিক্ষোভ করতে থাকে। চারদিকে স্লোগান ওঠে, আমাদের টাকা ফেরত চাই, সেনগন কোম্পানি আমাদের সর্বস্ব নিয়ে নিয়েছে। ঠিক এই সময় আমরা এক রহস্যময়ী মহিলাকে দেখতে পাই। সে তার পার্টনারের দিকে তাকিয়ে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, সেনগন কোম্পানির সমাপ্তি ঘটেছে, আমাদের কাজ এখানেই শেষ নয়। জিয়াওকে আমরা শেষ করেছি, কিন্তু তার মেয়ে এখনো বেঁচে আছে। আমাদের তাকে খুঁজে বের করতে হবে, কারণ যতক্ষণ সে জীবিত ততক্ষণ এই সমস্যার সমাপ্তি হবে না। জিয়াওকে শেষ করা হয়েছে এই কথার মানে হচ্ছে আমাদের গল্পের যে নায়িকা তার মাকে শেষ করা হয়েছে, কিন্তু তার মেয়ে এখনো জীবিত রয়েছে। এখন সে চাইছে আমাদের গল্পের নায়িকাকেও শেষ করতে। এরপর আমরা দেখতে পাই জিয়াও এর মেয়ে চুজিয়াকে। সে তখন এই গল্পের লিড ক্যারেক্টার ইয়ানসু এর সঙ্গে ছিল। ইয়ানসু গভীর কণ্ঠে বলে, এখন থেকে তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমি তোমাকে কিছুতেই ওদের হাতে পড়তে দেব না। কিন্তু তারা কথাগুলো শেষ করার আগেই সেই মহিলার পাঠানো গুন্ডারা সেখানে পৌঁছে যায়। ইয়ানসুর সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। সে দ্রুত তাদের সঙ্গে লড়াই শুরু করে এবং চুজিয়াকে বলে, এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে ধরার আগেই চলে যাও। চুজিয়া আর সময় নষ্ট না করে অন্ধকার রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে বাবার কথা তার মনে পড়ে যায়। এই মুহূর্ত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তোমাকে নিজেকেই নিজের দেখভাল করতে হবে। হঠাৎ সে রাস্তার মাঝে পড়ে যায় এবং তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এই আঘাতের ফলে চুজিয়া তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে। সে ভুলে যায় তার নাম কি, সে কোথা থেকে এসেছে, তার বাবা কে ছিলেন। এরপর গল্প এগিয়ে যায় 15 বছর পরের দৃশ্য। এই দীর্ঘ সময়ে চুজিয়ার জীবন পুরোপুরি বদলে গেছে। এক ধনী পরিবার তাকে দত্তক নিয়েছে এবং তার নতুন নাম রেখেছে ডিংডং। কিন্তু তার জীবন সুখের ছিল না। একদিন তার দত্তক মা একজন বয়স্ক লোকের সঙ্গে তাকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেই লোকটির নাম মিস্টার ওয়াং। সে বয়সে অনেক বড়, তবুও সেই ডিংটংকে নিজের স্ত্রী করতে চায়। ডিংটং যখন এই বিষয়ে জানতে পারে সে অবাক হয়ে যায়। তার মা লোকটিকে আশ্বস্ত করে বলে, ও আমার দত্তক নেওয়া মেয়ে, আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো, বিয়েটা তোমার সঙ্গেই হবে। মিস্টার ওয়াং তখন ডিংডং এর হাত ধরে বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? কিছুক্ষণের মধ্যেই তো আমরা স্বামী স্ত্রী হতে চলেছি। এই কথা শুনে ডিংডং বিস্ফোরিত হয়ে ওঠে। সে বলে, তুমি আমার দাদার বয়সী, আমাকে বিয়ে করার কথা কিভাবে ভাবলে? রাগে ফুঁসতে থাকা ডিংডং টেবিলের রাখা এক গ্লাস পানি তুলে নেয় এবং সেটা সপাটে ছুঁড়ে মারে মিস্টার ওয়াং এর মুখে। এরপর সে দেরি না করে কাজের জন্য বেরিয়ে যায়। তাকে আটকানোর চেষ্টা করলে সে তার মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি আমার আসল মা নও, তাই আমার জীবন নিয়ন্ত্রণের অধিকারও তোমার নেই। এদিকে অন্যদিকে আমরা দেখি ইয়ানসুকে। তার মনে এখনো 15 বছর আগের সেই ঘটনা গেঁথে আছে। সে কখনোই ভুলতে পারেনি চুজিয়াকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জিজ্ঞেস করে, আমি যে মেয়েটার ব্যাপারে তোমাকে খোঁজ নিতে বলেছিলাম, তুমি কি কিছু জানতে পেরেছো? অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, হ্যাঁ স্যার, আমি জানতে পেরেছি। 15 বছর আগে হারিয়ে যাওয়ার সেই মেয়েটি এখন ডিংডং নামে পরিচিত। তাকে এক মহিলা দত্তক নিয়েছিল। এখন সে একটা হোটেলে ক্লিনার হিসেবে কাজ করে। হোটেল দৃশ্য। ডিংডং তার কাজের প্রথম দিনেই দেরি করে ফেলে। তার বস তাকে ফোন করে কড়া ভাষায় বলে, তুমি কি তোমার রুম পরিষ্কার করেছো? দেরি করলে চাকরি থাকবে না। ডিংডং উত্তর দেয়, হ্যাঁ আমি করেছি। কিন্তু সে বুঝতে পারে না যে সে ভুল রুমে ঢুকে পড়েছে। ঠিক তখনই বাথরুম থেকে বেরিয়ে আসে এক পরিচিত মুখ, ইয়ানসু। ডিংডং ঘাবড়ে গিয়ে দ্রুত বিছানার উপর উঠে গিয়ে কম্বলের নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই চুজিয়ার ফোনে তার মা কল করছিল। আর ফোনের রিংটন বাজতেই ইয়ানসু বুঝতে পারে বিছানার
নিচে কেউ আছে। সে ধীরে ধীরে কম্বল সরায় আর তার সামনে রয়েছে ডিংডং। ডিংডং এতটাই ভয় পেয়ে যায় যে দ্রুত একবার সরি বলে দৌড়ে পালিয়ে যায়। এখানে একটা বিষয় হচ্ছে ডিংডং বলতে চুজিয়াকে বোঝানো হচ্ছে। ইয়ানসু তখন বিরক্ত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি হোটেল মালিকের কাছে ওই মেয়েটার নামে কমপ্লেন করব। আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে আসতে পারে না। এইভাবেই 15 বছর পর চুজিয়া এবং ইয়ানসু আবার মুখোমুখি হয়ে যায়, কিন্তু ইয়ানসু চুজিয়াকে চিনতে পারেনি। পোস্টম্যানের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার হতে চলেছে, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দেবে। এটি খেলার সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেইলস বলে আমি আপনাদের সারপ্রাইজটা নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হয়ে থাকেন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেমস অফার। মোস্টবেট দিচ্ছে খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টার 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্ম দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুবিধা। নিচের দেওয়া আমার প্রোমো কোড NIH ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। তখনই তারা আবারও সুজিয়ার গলার আওয়াজ শুনতে পায়, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। আসলে ওর মা এবং মিস্টার ওয়াং ওকে ধরার জন্য দৌড়াচ্ছিল। ওর মা ওকে বলছিল, তুমি পালাচ্ছ কেন? আজই তোমার মিস্টার ওয়াং এর সঙ্গে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে হবে। সুজিয়া বারবার না বলছিল, কিন্তু একটা সময় ওর মা এবং মিস্টার ওয়াং ওকে দুদিক থেকে ঘিরে ফেলে। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে পা ফসকে সুজিয়া সুইমিং পুলে পড়ে যায়। এই দৃশ্য দেখে ওর মা চিৎকার করে মিস্টার ওয়াংকে বলে, ওকে সাহায্য করো। কিন্তু মিস্টার ওয়াং সুইমিং করতে জানতো না। এই পরিস্থিতিতে ইয়ানসু কোনো দেরি না করে দ্রুত সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে, যাতে সে সুজিয়াকে উদ্ধার করতে পারে। পানির নিচে পড়ার পরই সুজিয়ার কিছু পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে। ইয়ানসু তখন বারবার ডাকছিল, শোনো, তুমি ঠিক আছো? কিন্তু কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত সে ওকে কিস করে, যাতে সুজিয়ার জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণ পর সে যখন সুজিয়াকে পানি থেকে তুলে আনছিল, তখনই সুজিয়ার মুখে সে চুজিয়ার নামটা শুনতে পায়। এই নাম শোনার পর ইয়ানসু নিশ্চিত হয় যে সেই সত্যি চুজিয়া, আর তাকেই সে খুঁজে বেড়াচ্ছিল। তাই সে ওকে তার বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর চুজিয়ার জ্ঞান ফিরে এলে দেখা যায় সে ইয়ানসুর হাত শক্ত করে কামড়ে ধরেছিল। নিজের জামা কাপড় পরিবর্তন করা দেখে সে ঘাবড়ে যায় এবং ইয়ানসু থেকে দূরে সরে যায়। ইয়ানসুর শান্ত স্বরে বলে, এত ভয় পাওয়ার কিছু নেই, বাড়ির কাজের মেয়েরাই তোমার জামা কাপড় পরিবর্তন করেছে, তা না হলে তোমার ঠান্ডা লেগে যেত। এরপর ইয়ানসু চুজিয়ার সামনে একটা পেন ড্রাইভ এনে ধরে এবং জিজ্ঞাসা করে, এটা কি তোমার? চুজিয়া পেন ড্রাইভটা চিনতে পেরে বলে, হ্যাঁ, এটা তো আমারই। ইয়ানসু তখন ওকে একটা রাস্তার কথা জিজ্ঞেস করে, তুমি কি এই রাস্তায় কখনো গিয়েছো? চুজিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না, তবে আজ হঠাৎ করে সেই রাস্তার কথা আমার মনে পড়েছে। ছোটবেলায় আমি শুধু দৌড়াচ্ছিলাম, তারপর পড়ে গেলাম। এরপর কি হয়েছিল কিছুই মনে নেই আমার, কিন্তু আমার মাথায় শুধু চুজিয়ার নামটাই ঘুরছিল। এসব শোনার পর ইয়ানসু বুঝতে পারে যে সে সত্যিই চুজিয়া। উত্তেজনায় সে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজেই পেলাম। তারপর ইয়ানসু চুজিয়াকে তার আসল পরিচয় সম্পর্কে সবকিছু খুলে বলে। কথাগুলো শোনার পর চুজিয়া বলে, সত্যি যদি আমি সেগুয়ান ফ্যামিলির একজন হই তাহলে তুমি কে? ইয়ানসু মৃদু হেসে বলে, আমি তোমার বাবার বন্ধু। তিনি তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি। তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকতে পারো। চুজিয়া একটু অস্বস্তি অনুভব করে, বিশেষ করে কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়তেই। ইয়ানসু সেটা বুঝতে পেরে বলে, ওই ব্যাপারটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, আমি কেবল তোমাকে সাহায্য করার জন্যই ওটা করেছিলাম, আর কিছু নয়। কিন্তু চুজিয়া আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, বাবার নির্দোষ প্রমাণ খুঁজে বের করবো আমি। ইয়ানসুর সঙ্গে সঙ্গে বলে, না, এটা একদমই নিরাপদ হবে না। আমি তোমাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবো, কারণ তুমি যদি এখন তোমার পরিবারে ফিরে যাও সেটা তোমার জন্য মোটেও সহজ হবে না, কারণ তোমাদের কোম্পানি এবং বাড়িটা অন্য কেউ দখল করে নিয়েছে। চুজিয়া তখন ক্ষিপ্ত হয়ে বলে, প্রথমে আমার দত্তক মা, আর এখন তুমি, সবাই কেন আমার জীবনটা কন্ট্রোল করতে চাও? সে উঠে দাঁড়ানোর সময় হঠাৎ হাত লেগে একটা কাচের শিশি পড়ে ভেঙে যায়। পরক্ষণে সে ভারসাম্য হারিয়ে ইয়ানসুর ওপর পড়ে যায়, আর ইয়ানসু সেই ভাঙা কাচের উপর পড়ে হাতে বেশ বড় রকমের একটা আঘাত পায়। কিন্তু চুজিয়া তবু সেগুয়ান ফ্যামিলিতে ফিরে যাওয়ার জন্য জেদ ধরে বসে থাকে। এটা দেখে ইয়ানসু রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, কালিওকে সেগুয়ান ফ্যামিলিতে পাঠানোর
ব্যবস্থা করো। পরের দিন ইয়ানসু এবং তার অ্যাসিস্ট্যান্ট চুজিয়াকে সেগুয়ান বাড়ির বাইরে রেখে আসে। যাওয়ার আগে ইয়ানসু তাকে সাবধান করে দেয়, এই পরিবার সবাই একে অপরের শত্রু, এখানে সাবধানে থেকো, কারণ আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না। চুজিয়া তখন বলে, তুমি এতদিন আমার জন্য যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ। এই কথা বলেই সে বাড়ির ভেতরে প্রবেশ করে। অন্যদিকে ইয়ানসু তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, একজন লোক ঠিক করো যে সব সময় চুজিয়ার ওপর নজর রাখবে। আমি চাই না এই পরিবারের মধ্যে থাকলেও তার কোনো ক্ষতি হোক। স্তব্ধ বাড়ির করিডোরে চুপিসারে এগিয়ে চলেছে চুজিয়া। ওর মনে একটাই উদ্দেশ্য, সত্য উদ্ঘাটন করা, যে 15 বছর আগে তার বাবার নামে কি বদনাম ছড়িয়েছিল। এরপর ম্যানেজার ওকে নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়েছিল বাড়ির নিয়ম কানুনের সঙ্গে। বলেছিল এই বাড়ির 3rd ফ্লোরে যাওয়ার সম্পূর্ণ নিষেধ, সেখানে কেউ যায় না। চুজিয়ার মনে তখনই একটা সন্দেহ দানা বাঁধে, তাহলে কি 3rd ফ্লোরেই তার বাবা মায়ের পুরনো রুম? সেখানে গেলে হয়তো কিছু প্রমাণ খুঁজে পাওয়া যাবে। ঠিক তখনই ছাদ থেকে নেমে আসে জিয়া। ওকে দেখে চুজিয়া কিছুটা নার্ভাস হয়ে পড়ে, কিন্তু নিজেকে সামলে নেয়। জিয়া ওকে বলে, তুমি আমাকে গ্রিট করলে না কেন? ম্যানার জানো না? চুজিয়া ঠান্ডা গলায় উত্তর দেয়, আপনি সিঁড়ি দিয়ে নামার সময় বারবার ঘড়ি দেখছিলেন, তার মানে নিশ্চয়ই কোথাও যাওয়ার তাড়া ছিল, তাই আপনার সময় নষ্ট করতে চাইনি। চুজিয়ার আত্মবিশ্বাসী উত্তর শুনে জিয়া কিছুটা ইমপ্রেস হলেও মুখে কিছু বলে না। ততক্ষণে ম্যানেজার চলে এসেছিল। জিয়া তখন ম্যানেজারকে নির্দেশ দেয়, আজ থেকে চুজিয়াকে আমার কাজের লোক হিসেবে রেখে দাও, যা যা করানোর দরকার ওকে জানিয়ে দিও। আসলে চুজিয়া এখানে কাজের লোক হিসেবেই ঢুকেছিল, আর তার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। এরপর গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষায় ছিল চুজিয়া। একবার সুযোগ পেলেই সে 3rd ফ্লোরে ঢুকবে। অবশেষে সবাই ঘুমিয়ে গেলে সে চুপিসারে উপরে উঠতে লাগলো, কিন্তু ওর পেছনে যে ওয়েনশিন ওকে অনুসরণ করেছিল সেটা চুজিয়া টের পায়নি। ওয়েনশিন আসলে একজন প্লেবয়, চুজিয়াকে দেখে কুইঙ্গিত করছিল। যখন চুজিয়া অবশেষে 3rd ফ্লোরে পৌঁছালো, ওর সামনে খুলে গেল পুরনো স্মৃতির জানালা। ঘরের চারপাশে তাকিয়ে দেখলো ধুলো পড়ে থাকা আসবাবপত্র আর দেয়ালে ঝুলে থাকা তার বাবা মায়ের ছবি। এই সেই রুম যেখানে ওর শৈশব কেটেছিল। ওর চোখে পানি এসে গেল। ঠিক তখনই পিছনে ভেঙে পড়ার আওয়াজ। চমকে তাকাতেই দেখলো ওয়েনশিন দাঁড়িয়ে রয়েছে। এই ওয়েনশিন নামের ছেলেটা হচ্ছে জিয়ার হাজবেন্ড। আর তাকে দেখে চুজিয়া ধমক দিয়ে বলল, তুমি এখানে কি করছো? ওয়েনশিন একটা কুৎসিত হাসি দিয়ে বলল, তোমার মতো সুন্দরী মেয়ে এই বাড়িতে নতুন এসেছে, একটু ঘনিষ্ঠতা না বাড়ালে চলে। চুজিয়া বুঝে গেল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ওয়েনশিন ওর দিকে এগিয়ে এলো, কিন্তু চুজিয়া কোনো মতে নিজেকে সামলে ওয়েনশিনকে লাথি মেরে ফেলে দেয়। দ্রুত ওর হাত থেকে ফোনটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সকালে যখন জিয়া বাড়ি ফিরে আসে, দেখে ওর স্বামী ওয়েনশিন হুইল চেয়ারে বসে আছে। ক্ষোভে ফেটে পড়ল, এটা কি হয়েছে? কে করেছে এটা? ওয়েনশিন সঙ্গে সঙ্গে চুজিয়ার নামে দোষ চাপাতে লাগলো। ওই মেয়েটা, ও আমার উপর হামলা করেছে। ঠিক তখনই মিস হং চুজিয়াকে নিয়ে সেখানে এলো, আর সে দৃঢ় কণ্ঠে বলল, চুজিয়া নির্দোষ। তোমার স্বামী চুজিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, ও নিজেকে রক্ষা করেছে মাত্র। কিন্তু জিয়া চুজিয়ার পক্ষে না দাঁড়িয়ে উল্টে ওকে অপমান করতে লাগলো, এমনকি একটা থাপ্পড় মারতে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে এসে পৌঁছালো মিস জুয়ান। জিয়া আর জুয়ানের সম্পর্ক যে মোটেও ভালো নয় সেটা তাদের কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছিল। জুয়ান এসে হংবো এবং চুজিয়াকে নিজেদের কাজে ফিরে যেতে বলল। ওখান থেকে যাওয়ার আগে চুজিয়া বলল, তোমার স্বামীর বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। এই কথা শুনে জিয়া চুপ হয়ে গেল। পরে চুজিয়া যখন জিয়ার সঙ্গে একান্তে কথা বলছিল, তখনও বলল, তোমার স্বামী যে তোমাকে প্রতারণা করছে তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে, কারণ ওর ফোনটা এখন আমার কাছে। তারপর চুজিয়া আরো একটা বোমা ফাটালো, তোমারও একজনের সঙ্গে সম্পর্ক আছে তাই না? যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে তখন তোমার হাতে ওয়েডিং রিং ছিল, কিন্তু ফিরে আসার পর সেটা নেই, ঠিক না? জিয়া হতভম্ব হয়ে গেল। চুজিয়া ওয়েনশিনের ফোনটা ওর হাতে দিয়ে বলল, এই ফোনে তোমার স্বামীর প্রতারণার সমস্ত প্রমাণ আছে, তুমি চাইলে খুব সহজেই ডিভোর্স দিয়ে দিতে পারো। এদিকে আমরা ইউনসুকে দেখতে পাই, সে একটি বই হাতে নিয়ে বসেছিল। যদিও সে পড়ার চেষ্টা করছিল, তার মন সম্পূর্ণ অন্য কোথাও ছিল, তবুও তার চিন্তায় ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন, চুজিয়া কেমন আছে? এখন সে কি করছে? এদিকে চুজিয়া একা বসে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। চাঁদের আলো তার মুখে মৃদু ছায়া ফেলছিল। সে যেন কিছু গভীর ভাবনায় বিষণ্ণ ছিল। ঠিক তখনই গল্পে আসে এক নতুন চরিত্র, মুফ্যাং। সে নিজের গাড়িতে বসে মিস্টার সিং ওয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার অপেক্ষায় ছেদ পড়ে যখন সেখানে জিয়া এসে উপস্থিত হয়। জিয়া কঠিন কণ্ঠে বলে, আজ মিস্টার সিং ওয়ানের সঙ্গে তোমার দেখা হবে
হবে না। মুফেং কিছুটা বিরক্ত হয়, সে এখানে এসেছে শুধু একটি গুরুত্বপূর্ণ ফাইল দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে এক অপরিচিত মেয়ের দিকে। চুজিয়া তখনও আকাশের দিকে তাকিয়েছিল, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গেছে। মুফেং ধীরে ধীরে চুজিয়ার দিকে এগিয়ে যায়। কথা বলতে বলতে তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বের সূত্রপাত করে। রাতের বাতাস ঠান্ডা হয়ে উঠছিল। মুফেং তার ব্লেজার খুলে চুজিয়াকে দিয়ে দেয়। যাওয়ার আগে সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? চুজিয়া এক মুহূর্ত থেমে হেসে উত্তর দেয়, ডিংডং। পরের দিন সকালেই ইয়ানসু সেগুয়ান পরিবারে উপস্থিত হয়। তাকে দেখে চুজিয়া বিস্মিত হয়ে বলে, তুমি এত সকালে এখানে কি করছো? ইয়ানসু কিছুটা রাগ নিয়ে বলে, আমি যদি না আসতাম তাহলে কি তুমি বলতে ওয়েনশিন তোমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছে? এই কথার মাঝে জিয়া তার স্বামীর সঙ্গে সেখানে চলে আসে। চুজিয়াকে দেখে সে ক্ষোভ প্রকাশ করে বলে, তুমি কি ভেবেছিলে তোমার কথায় আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? এটা কখনোই সম্ভব না। এদিকে ইয়ানসু ওয়েনশিনের কাছে পৌঁছে যায়। কোনো কিছু না বুঝেই সে ওয়েনশিনকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নিষ্পৃহ কণ্ঠে বলে, ওহ দুঃখিত, আমার হাত পিছলে পড়ে গিয়েছে। এদিকে চুজিয়া গাছে পানি দিচ্ছিল, কিন্তু ঠিক মতো পারছিল না। দূর থেকে ইয়ানসু তা দেখে হেসে ফেলে। তার সামনে বসে থাকা জুয়ান হঠাৎ করেই তাকে দেখতে বাধা দেয়। সে চুজিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ দেখানোয় বিরক্ত হচ্ছিল। কিছুক্ষণ পর মিস্টার সেগুয়ান সেখানে আসে। ইয়ানসু তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়ে কথা বলে, কিন্তু তার মনোযোগ বারবার চুজিয়ার দিকে চলে যাচ্ছিল। মিস্টার সেগুয়ান তা লক্ষ্য করে বলেন, তুমি কি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছো নাকি ওকে দেখতে? ইয়ানসু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, না না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার সেগুয়ান মাথা নাড়িয়ে বলেন, ঠিক আছে, আমার কাজ আছে, আমি চললাম। তারপর ইয়ানসু আবার চুজিয়ার কাছে যায়। সে মৃদু হেসে বলে, তুমি ঠিক মতো কাজ করো, না হলে তোমার মাইনে কেটে নেবে। চুজিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ইয়ানসু তাকে আগেই বলে দিয়েছিল তাদের সম্পর্কে যেন বাড়ির অন্য কেউ সন্দেহ না করে। ঠিক তখনই চুয়ান এবং জিয়া দূর থেকে ওদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে। তাদের দুজনেরই রাগে কাজ জ্বলতে থাকে। তারা পরিকল্পনা করে রাত 10টায় চুজিয়াকে থার্ড ফ্লোরে নিয়ে গিয়ে তাকে একটা শিক্ষা দিতে হবে। এদিকে মিস্টার সেগুয়ানও চুজিয়ার প্রতি সন্দেহ করতে শুরু করে। সে তার অ্যাসিস্ট্যান্টকে আগেই চুজিয়ার ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। অ্যাসিস্ট্যান্ট ফিরে এসে জানায় চুজিয়ার আসল নাম ফ্যাং ডিংডং। 15 বছর আগে এক নারী তাকে দত্তক নিয়েছিল। এই কথা শুনে মিস্টার সেগুয়ানের চোখ কঠিন হয়ে ওঠে। রাত 10টা বাজে। চুয়ান এবং জিয়া চুজিয়াকে থার্ড ফ্লোরে নিয়ে গিয়ে বন্দুক তাক করে। ঠিক তখনই মিস্টার সেগুয়ান সেখানে উপস্থিত হয়। তাকে দেখে চুয়ান ও জিয়া হতভম্ব হয়ে পালিয়ে যায়। মিস্টার সেগুয়ান চুজিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি চুজিয়া তাই না? চুজিয়া কিছু না বোঝার ভান করে, কিন্তু মিস্টার সেগুয়ান অনুভব করেন সে ইচ্ছে করেই সত্য লুকোচ্ছে। তিনি বলেন, পরবর্তী ফ্যামিলি পার্টিতে আমি তোমার আসল পরিচয় সবার সামনে প্রকাশ করব। চুজিয়া দৃঢ়ভাবে বলে, আমার আসল পরিচয় কাউকে বলতে হবে না, আমি ডিংটং হিসেবেই পরিচিত থাকতে চাই। আমি এখানে এসেছি কেবল বাবা মায়ের নির্দোষ প্রমাণটা খুঁজতে। মিস্টার সেগুয়ান রাগান্বিত কণ্ঠে বলেন, যা হওয়ার তা হয়ে গেছে। কেন তুমি শুধু শুধু সেগুয়ান পরিবারকে ধ্বংস করতে চাও? কিন্তু চুজিয়া অনড় থাকে। সে বলে, আমি বাবার নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। পরের দিন সকালে মিস্টার সেগুয়ান ঘোষণা দেন, আমি আজ আমার সঙ্গে অফিসে একজনকে নিয়ে যাব। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি কাকে নিয়ে যেতে চান? মিস্টার সেগুয়ান দৃঢ় কণ্ঠে বলেন, এই মেয়েটিকে। তিনি চুজিয়ার দিকে ইঙ্গিত করেন। জিয়া এবং চুয়ান অবাক হয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না কেন মিস্টার সেগুয়ান হঠাৎ চুজিয়াকে নিয়ে যেতে চান। জিয়া বলে, আমরা থাকতে কেন বাড়ির কাজের লোককে সঙ্গে নিতে হবে? মিস্টার সেগুয়ান কঠিন কণ্ঠে বলেন, তোমরা কি মনে করো আমি বুঝতে পারছি না? তোমরা তো চাও আমি দ্রুত মারা যাই, যাতে তোমরা একজন চেয়ারম্যান আর একজন জেনারেল সেক্রেটারি হতে পারো। এই কথা বলেই তিনি চুজিয়াকে সঙ্গে নিয়ে অফিসের দিকে রওনা দেন। মুফেং তার বাবার সঙ্গে এসেছিল, আসলে সে তার বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। গ্র্যান্ডপা মুফেংকে ডেকে বললেন, আমাদের কোম্পানির নতুন প্রজেক্টের ম্যানেজমেন্ট নিয়ে চুজিয়াকে একটু গাইড করো। মুফেং এতে রাজি হয়ে যায়। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি এই পুরো পরিকল্পনার আসলে ইয়ানসু ও চুজিয়ার তৈরি। তাদের মূল উদ্দেশ্য হলো চুজিয়ার আসল পরিচয় ধীরে ধীরে গ্র্যান্ডপার সামনে প্রকাশ করায় এবং তার সাহায্যে কোম্পানি পর্যন্ত পৌঁছানো। পরের দিন চুজিয়া একা দোলনায় দুলতে
চলছিল, হঠাৎ ইয়ানসুর সেখানে এসে হাজির হয়। চুজিয়া ওকে দেখে বলে, আমি হংবোর কাছ থেকে শুনেছি তুমি আমার বাবার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলে। ছোটবেলা থেকে তুমি বাবাকে হারাতে চেয়েছিলে, কিন্তু কখনোই পারোনি, কারণ তিনি অসম্ভব প্রতিভাবান মানুষ ছিলেন। তাই তুমি বাবার প্রতি সবসময় ঈর্ষান্বিত ছিলে, তাই না? ইয়ানসু শান্তভাবে জবাব দেয়, এসব কথা তোমাকে কে বলেছে? এগুলো মোটেও সত্যি নয়। চুজিয়া হেসে ওঠে, তারপর দোলনায় বসে থাকা ইয়ানসুকে দোলাতে শুরু করে। রাতে গ্র্যান্ডপা জিয়া ও চুয়ানকে ডেকে বললেন, আমি চুজিয়াকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিয়েছি। এত মেধাবী একটা মেয়ে শুধু বাড়ির কাজের লোক হিসেবে থাকবে, সেটা আমি মেনে নিতে পারি না। তারপর তিনি চুয়ানকে নির্দেশ দিলেন, আগামীকাল থেকে চুজিয়াকে তোমার সঙ্গে অফিসে নিয়ে যাবে। এই কথা শুনে জিয়া প্রচন্ড বিরক্ত হয়ে যায়, কিন্তু চুয়ান ছিল পুরোপুরি স্বাভাবিক। সে ভালো করেই জানতো মিস্টার সেগুয়ান এভাবে কারোর প্রতি এতটা যত্নবান হন না। নিশ্চয়ই চুজিয়ার পরিচয়টা কিছুটা বিশেষ কিছু। এরপর জিয়া ও চুয়ানকে একজন বসের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। জিয়া বলছিল, চুজিয়া দেখতে অনেকটা জিয়াওয়ের মতো, তাই না? জিয়া বলতে চুজিয়ার মাকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, ওদিক থেকে বস জবাব দেয়, ওই মেয়েটার গায়ে হাত দিও না, তাকে আমাদের রক্ষা করতে হবে। বস ফোন রেখে দেওয়ার পর জিয়া ও চুয়ান প্রচন্ড রেগে যায়। প্রথমে ইয়ানসু, তারপর গ্র্যান্ডপা, আর এখন তাদের বসও চুজিয়ার পক্ষ নিচ্ছে। এর মানে একটাই, চুজিয়ার পরিচয় সত্যি বিশেষ কিছু। চুয়ান তখন জিয়াকে একটা কৌশল জানিয়ে দেয়, চুজিয়া যখন একা থাকবে তখন তাকে একটু ভয় দেখাও, একটু বোলিং করো, আর চিন্তা করো না, আমি বাড়ির সব সিসিটিভি ক্যামেরা সরিয়ে দিয়েছি। ঠিক তখনই চুজিয়া সেখানে চলে আসে। জিয়া সুযোগ বুঝে তাকে আঘাত করতে শুরু করে। ওদিকে চুয়ান ওয়েনসিনকে বলে, সবকিছুর গোপনে ভিডিও করো, কিন্তু বেচারা জিয়া জানতোই না চুয়ান তাকে ব্যবহার করছে, যাতে একসঙ্গে দুই দিক সামলানো যায়। প্রথমে ইয়ানসু, তারপর গ্র্যান্ডপা, আর এখন তাদের বসও চুজিয়ার পক্ষ নিচ্ছে। চুয়ান আর জিয়া এবার নিশ্চিত হয়ে যায় যে চুজিয়ার পরিচয় তাদের থেকে অনেক উপরের লেভেলের। সেদিন মোফেং চুজিয়ার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে লাঞ্চে নিয়ে যায়। লাঞ্চ চলাকালে চুজিয়া অনেক প্রশ্ন করতে থাকে জিয়ার সম্পর্কে। মোফেং একটু অবাক হয়ে জানতে চায়, তোমার এত আগ্রহ কেন জিয়ার সম্পর্কে? চুজিয়ার সত্যিটা এড়িয়ে গিয়ে বলে, ছোটবেলায় ও আমাকে পড়াশোনায় সাহায্য করেছিল, তাই ওর ব্যাপারে জানতে আমি আগ্রহী। ওরা কথা বলছিল, ঠিক তখনই ইয়ানসু সেখানে চলে আসে এবং ওদের একটু দূরে বসে থাকে। মোফেং যখন চুজিয়ার গালে লেগে থাকা খাবার সরিয়ে দেয়, তখনই ইয়ানসুর চোখ রাগে লাল হয়ে ওঠে। সে এগিয়ে এসে বলে, ওর গায়ে হাত দেওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? এই কথা বলে ইয়ানসু চুজিয়া ও মুফেং এর টেবিলের কাছে চলে আসে। মুফেং অবাক হয়ে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? আর তুমি কি চুজিয়াকে আগে থেকে চেনো? ইয়ানসু উত্তর দেয়, হ্যাঁ, আমি চুজিয়াকে আগে চিনতাম। তারপর ইয়ানসু নিজেই চুজিয়ার মুখ থেকে খাবারের দাগ মুছে দেয়। চুজিয়া তখন ওর দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? তুমি থাকলে আমি কিভাবে মুফেং এর কাছ থেকে সত্যিটা জানবো? ইয়ানসু বলে, ও বেশি কিছু জানে না। তখনই মুফেং বলে ওঠে, আমি একটা গোপন সত্য জানি, সেটা চুজিয়াকে বলতে চাই, কারণ এখন আমরা বন্ধু। সবাই অবাক হয়ে তাকায়। মুফেং বলে, সবাই ভাবে চুজিয়ার বাবা মারা যাওয়ার পর চুজিয়ার মাও ডিপ্রেশনের কারণে মারা গেছেন, কিন্তু সত্যিটা হলো তিনি এখনো বেঁচে আছেন। এই কথা শুনে চুজিয়া ও ইয়ানসু দুজনেই হতবাক হয়ে যায়। মুফেং আবার বলে, আমি জানতাম তোমরা আমার কথা সহজে বিশ্বাস করবে না, চাইলে আমি তোমাদের ওনার সঙ্গে দেখা করিয়ে দিতে পারি। পরবর্তী দৃশ্যে দেখা যায় চুজিয়া ও ইয়ানসু চুজিয়ার মায়ের সামনে দাঁড়িয়ে আছে, আর চুজিয়ার মা চুজিয়াকে দেখে ভয় পেয়ে যায়। চুজিয়া তাকে শান্ত করার চেষ্টা করে, তবে মিসেস জিয়াও এর কাছ থেকে সে বেশি কিছু জানতে পারে না, কারণ মিসেস জিয়াও এর মানসিক অবস্থা এখন খুব একটা স্থিতিশীল নয়। চুজিয়া বাইরে এসে বলে, সেগুয়ান পরিবারের কেউই ভালো নয়, আমি সবার উপরেই বদলা নিতে চাই। ইয়ানসু তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি তোমাকে এই কাজে সাহায্য করতে চাই। তোমার সামনে এখন দুটো অপশন আছে। প্রথমটা হলো তুমি আবারও সেগুয়ান পরিবারের কাজে যোগ দেবে এবং তোমার মা বাবার জন্য প্রমাণ খুঁজে বের করবে। দ্বিতীয় অপশনটা হলো তুমি আমার ফিয়ান্স হয়ে যাবে, তখন তুমি সেগুয়ান পরিবারে সম্মানের সাথে যেতে পারবে। ইয়ানসুর কথা শুনে চুজিয়া কিছুটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় নিয়ে সে কি উত্তর দিবে ভাবতে থাকে। ঠিক তখনই ইয়ানসু তার হাতে থাকা আংটিটা খুলে চুজিয়ার আঙুলে পরিয়ে দেয়। তারপর সে বলে, এত চিন্তা করার দরকার নেই, এটা শুধুমাত্র একটা নাটক, আমরা ফিয়ান্সে হওয়ার নাটক করব। এদিকে জিয়া যে চুজিয়াকে ফাঁদে ফেলছিল তার একটি ভিডিও গ্র্যান্ডপার কাছে পৌঁছে যায়। গ্র্যান্ডপা তখন জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জিয়া চেষ্টা করে তাকে বোঝাতে যে আমি এসব কিছু করতে চাইনি, চুয়ানি আমাকে এসব করতে বলেছিল। গ্র্যান্ডপা বলেন, চুয়ান ছাড়াও তোমার আরো শত্রু রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি তোমার কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, আর এই ভিডিওটা তোমার হাজবেন্ডই আমাকে দিয়েছে।
এই কথা বলার পর গ্র্যান্ডমা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন সেগুয়ান পরিবারে একটা বড় পার্টি অনুষ্ঠিত হতে চলেছে। এই পার্টিতে মিস্টার সেগুয়ান ঘোষণা করবেন চুয়ান এবং ইয়ানসুর বিয়ের তারিখ। সেদিন আমরা দেখতে পাই চুজিয়া ও ইয়ানসু একসাথে পার্টিতে পৌঁছায়। তারা দুজন হাত ধরে হাঁটছিল, দেখে মনে হচ্ছিল তারা একে অপরের প্রেমিক প্রেমিকা। এই দৃশ্য দেখে চুয়ান খুবই রেগে যায়। এই সময় ইয়ানসুর মনে পড়ে যায় জিয়াওয়ের একটি কথা, যা সে একসময় বলেছিল, তুমি তো আমার একসময় বন্ধু ছিলে, তাই বন্ধুত্বের খাতিরে আমার মেয়েটার পুরো দায়িত্ব তোমাকেই নিতে হবে। এই কথাটি মনে পড়তেই ইয়ানসু মনে মনে বলে, আমি তোমার মেয়েকে আমার ফিয়ান্সে বানিয়েই তাকে প্রোটেক্ট করতে পারবো। এরপর সবার সামনে ইয়ানসু পরিষ্কারভাবে বলে, আমাকে তো আমার লাইফ পার্টনার বেছে নিতেই হতো, তাই আমি চুজিয়াকে আমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। এই কথা বলার পর সে সবার সামনে চুজিয়াকে একটু চুমু দেয়, যাতে তাদের এই নাটকটা সবার কাছে বাস্তবিক মনে হয়। এটি দেখে চুয়ান নিজেকে আর সামলাতে পারে না এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানসু চুজিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। ইয়ানসুর বাড়িতে চুজিয়াকে দেখে তার বাবা কিছুটা শক্ত হয়ে যায়। এরপর জানতে চায়, এটা কি হচ্ছে এখানে, তুমি আমাকে কিছুই জানালে না। ইয়ানসু কোনো উত্তর না দিলে তার বাবা ইয়ানসুর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করেন। অ্যাসিস্ট্যান্ট হাসতে হাসতে বলে, আঙ্কেল আপনি তো আমাকে আমার কাজিনের জন্য একটা মেয়ে খুঁজতে বলেছিলেন, আর দেখেন না আমি এত সুন্দরী একটা মেয়ে খুঁজে এনেছি। ইয়ানসুর বাবা জেগে গিয়ে বলে, এটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে বাড়িতে নিয়ে এসে আমাকে তার সঙ্গে পরিচয় করাচ্ছ, যার ব্যাপারে আমি কিছুই জানি না। তাছাড়া আমি সেগুয়ান পরিবারকে কি বলবো। ইয়ানসু তার বাবাকে শান্ত করে বলে, তুমি তো ওদের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিলে, কারণ তুমি ওদের কাছে হারতে চাও না, তাই না? আমি তোমাকে প্রমিস করছি তোমাকে ওদের কাছে কখনোই হারতে হবে না। পরের দিন সকালে চুজিয়া এবং ইয়ানসু বসে থাকে এবং ভাবতে থাকে কিভাবে সেগুয়ান পরিবারে সমস্ত প্রজেক্ট ইয়ন পরিবার পেতে পারে। এই আলোচনা করতে করতে হঠাৎ করে ইয়ানসু কিছু একটা চিন্তায় মগ্ন হয়ে যায়। চুজিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চিন্তা করছো? কিন্তু ইয়ানসু কোনো উত্তর না দিয়ে নিজের ল্যাপটপে কিছু খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়ানসু বলে ওঠে, তোমার বাবা তোমার জন্য কি রেখে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু চুজিয়া জানতোই না যে তার বাবা তার জন্য কি রেখে গেছে। কিন্তু এই কথা শুনে সে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে ইয়ানসুকে জড়িয়ে ধরে এবং তার গালে একটু চুমু দেয়। ঠিক সেই মুহূর্তে ইয়ানসুর বাবা ওদের ব্রেকফাস্টে ইনভাইট করতে আসেন। ব্যাপারটা একটু অস্বস্তিকর হয়ে যায়। ইয়ানসু যখন চুজিয়াকে তাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে বলে, চুজিয়া উত্তরে জানিয়ে দেয়, না আমি আর ব্রেকফাস্ট করতে পারবো না, এখনই অনেকটা অস্বস্তি অনুভব করছি। এটা শুনে পেছন থেকে ইয়ানসুর বাবা বলে, তোমার হবু বউকেও তুমি আমাদের সঙ্গে ব্রেকফাস্টে আনবে না? বাবার কথা শুনে ইয়ানসু চুজিয়াকে জোর করে ব্রেকফাস্টে নিয়ে যায়। ইয়ানসুর বাবা তখন মজা করে বলে, আজ তোমার জন্য বিশেষ অমলেট বানিয়েছে। যেটা দেখে ইয়ানসু হাসতে হাসতে বলে, আরে বাবা তুমি কেন এত কিপটে হচ্ছ? আমরা কি এতটা গরিব হয়ে গেছি? এই কথাটা বলতে গিয়ে ইয়ানসু তার বাবার প্লেট থেকে অমলেটটি নিয়ে নেয়। এটা দেখে ইয়ানসুর বাবা রেগে গিয়ে বলে, হ্যাঁ তুমি এখন সবকিছুই খেয়ে নাও। ব্রেকফাস্টের পর ইয়ানসুর আঙ্কেল এবং আন্টি আসেন এবং তারা সেগুয়ান পরিবারের মেয়েকে বিয়ে না করার জন্য ইয়ানসুকে নানা প্রশ্ন করতে শুরু করেন। ইয়ানসু তো কিছু বলতে পারছিল না, তাই চুজিয়া এগিয়ে আসে এবং বলে, আঙ্কেল আন্টি আপনারা চিন্তা করবেন না, আমি যে কোনো উপায়ে সেগুয়ান পরিবারের সমস্ত প্রজেক্ট ইয়ন পরিবারে এনে দিব। চুজিয়ার এই কথাটা শোনার পর ইয়ানসুর আঙ্কেল এবং আন্টির একটু বিশ্বাস হয়নি, তাই চুজিয়া তাদেরকে একটি প্রজেক্টের মাধ্যমে সব বিষয় ব্যাখ্যা করতে শুরু করে। চুজিয়া তাদের জানায় একজন মিস্টার লি আছেন, যিনি জিয়াওয়ের খুব ভালো বন্ধু ছিলেন। যদিও জিয়াও মারা গেছেন, কিন্তু মিস্টার লি এখনো সেগুয়ান পরিবারের সঙ্গে কোঅপারেশন চালিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি অনেক প্রফিটও পাচ্ছেন। আমরা মিস্টার লির সঙ্গে সম্পর্ক করে সেই পরিবারের সঙ্গে কোঅপারেশন বন্ধ করব এবং তাদের ইয়ন কোম্পানিতে আনার চেষ্টা করব। পরের দিন চুজিয়া এবং ইয়ানসু মিস্টার লিকে খুঁজতে সেগুয়ান কোম্পানিতে পৌঁছায়, কিন্তু তারা মিস্টার লির সম্পর্কে কিছুই জানতো না। সুতরাং মিস্টার লিকে খুঁজতে তাদের অনেক সময় লেগে যায়। অবশেষে মিস্টার লির সামনে গিয়ে ইয়ানসু তার পরিচয় দেয়। চুজিয়া যখন তার ফেক নাম বলতেই যাচ্ছিল, ইয়ানসু তাকে থামিয়ে দিয়ে বলে সে সেগুয়ান পরিবার থেকে চুজিয়া। এই কথাটি শুনে মিস্টার লি বেশ নার্ভাস হয়ে ওঠে এবং সে পালানোর চেষ্টা করে। তখনই সামনে থেকে এসে চুজিয়া মিস্টার লিকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে, ইয়ন পরিবারের লোক তোমাকে কেন খুঁজছে? তুমি আমাদের সঙ্গে কোঅপারেশন ছেড়ে ওদের সঙ্গে চলে যাবে? মিস্টার লি তখন গম্ভীর হয়ে বলে, না না এরকম কিছু নয়, আমি কেন তাদের সাহায্য করব? ইয়ানসু মিস্টার লিকে বলে, আমি তো চুজিয়ার বাবার খুব ভালো বন্ধু ছিলাম, তাই আমি
আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করো। মিস্টার লি উত্তেজিত হয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো তুমি এই কোম্পানিতে আসো? চুজিয়া কোনো রকম ঝামেলা চায় না, তাই সে ভেবেছিল ইয়ানসুকে নিয়ে এখান থেকে চলে যাবে। এরপর চুজিয়া এবং ইয়ানসু মিস্টার লির সঙ্গে কথা বলতে থাকে। ইয়ানসু তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার চিন্তা করার দরকার নেই, আমাদের সঙ্গে থাকলে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। এদিকে মিস্টার লি চুজিয়াকে জিজ্ঞাসা করে, তুমি যদি সেগুন পরিবারের মেয়ে তাহলে ইয়ন পরিবারে তুমি কেন সাহায্য করতে চাচ্ছ? চুজিয়া তখন তাকে জানায়, তুমি কি জানো না সেগুন পরিবারের লোকেরা আমার বাবার সঙ্গে কি করেছে? মিস্টার লিকে নানা উপায়ে মানানোর চেষ্টা করলেও মিস্টার লি কোনো কথাতেই রাজি হচ্ছিল না। তখন চুজিয়া মিস্টার লিকে হুমকি দেয় এবং বলে, তুমি যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করো তাহলে তুমি যে মার্কেট প্রাইজের চেয়ে বেশি দামে জিনিসপত্র বিক্রি করো সেটা সবাইকে জানিয়ে দেব। এরপর তারা দুজন মিস্টার লিকে আরো একদিন ভাবার সময় দিয়ে ওখান থেকে চলে যায়। তাদের মিস্টার লির সঙ্গে কথা বলার খবর গ্র্যান্ডপা এবং চুয়ানের কাছে পৌঁছায়। সেদিনই চুয়ান আরেকটা মেয়েকে চুজিয়া সাজিয়ে গ্র্যান্ডপার সামনে নিয়ে আসে। গ্র্যান্ডপা এই দৃশ্য দেখে একটু কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না আসল চুজিয়াকে, তবে সে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে সবকিছু গোপন রাখতে বলে। রাতে মুফেং চুজিয়াকে ফোন করে এবং জানায় যে সেগন পরিবারে জেওয়ের মেয়ে চুজিয়া সেজে সেখানে কোনো এক মেয়ে বাস করছে যে কিনা অন্য মেয়ে ছিল। মুফেং কিছুটা বিভ্রান্ত হয়ে বলে, কখন কি আসল চুজিয়া? তুমি তো সঠিকভাবে বলছো না, তবে যে মেয়ে সেখানে আছে সে আসল চুজিয়া নয়। চুজিয়া একদম স্পষ্টভাবে উত্তর দেয়, সেগন পরিবারে কোনো মেয়ে থাকছে তাতে আমার কিছু আসে যায় না। আমি সেখানে ছিলাম শুধুমাত্র আমার বাবা মার ব্যাপারে কিছু প্রমাণ খোঁজার জন্য। যদি সেই প্রমাণ পেয়ে যাই তাহলে আমি তাদের সাহায্য করতে প্রস্তুত। ইয়ানসু অবশেষে সেখানে চলে আসে এবং চুজিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। সে জোর দিয়ে বলে, ওর কিছু আসে যায় না কিন্তু আমার আসে যায়। আর তাছাড়া তুমি এত রাতে চুজিয়াকে কেন ফোন করেছো? আমার কাছে কিছুটা অস্বস্তিকর মনে হচ্ছে। মুফেং আস্তে আস্তে বলে, আমি তো শুধুমাত্র চুজিয়াকে সাহায্য করতে চেয়েছিলাম, কিছু খারাপ করতে চাইনি। এই কথা শুনে ইয়ানসু আরো রেগে গিয়ে বলে, তোমার আমার ফিয়ান্সের সঙ্গে দেখা করার খুব শখ তাই না? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আর কাল যখন আসবে নিজের বাবাকেও সঙ্গে এনো। আমি সত্যিই দেখতে চাই তুমি কতদূর যেতে পারো। ইয়ানসুর কথাগুলো শুনে চুজিয়া হাসতে শুরু করে, কারণ সে ভালোভাবেই বুঝতে পারছিল যে ইয়ানসু একটু জেলাস হচ্ছে। চুজিয়া মনে মনে ভাবছিল, এটা তো খুবই পরিষ্কার সে আমাকে নিয়ে কিছুটা বেশি চিন্তিত হয়ে পড়েছে। এদিকে ইয়ানসু ফোন রাখার পরে মুফেং এর নাম্বারটাকে ব্লক করে দেয়। চুজিয়া একটু রেগে গিয়ে বলে, আরে মুফেং তোমাকে কি বলেছে? তুমি এত রেগে গেলে কেন আর তাকে ব্লক করলে কেন? ইয়ানসুর রাগের সঙ্গে বলে, তুমি জানো না মুফেং এবং তার বাবাকে তারা যতটা সহজ মনে হয় দেখতে ততটা কিন্তু সহজ নয়। তুমি যদি ঠিক মতো জানো তাদের সাথে লেনদেন করতে হলে অনেক সাবধান থাকতে হবে। পরের দিন সকালে মুফেং তার বাবার সঙ্গে চলে আসে চুজিয়া এবং ইয়ানসুর সঙ্গে দেখা করার জন্য। চুজিয়া তাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয়, চুয়ান তোমরা যতই চেষ্টা করো না কেন আমি আসল চুজিয়া, আমি জানি আমি কি বলছি, আমার পরিচয় স্পষ্ট। এটা শুনে মুফেং এর বাবা কিছুটা অবিশ্বাসের সাথে প্রশ্ন করে, তুমি যে আসল চুজিয়া তার কোনো প্রমাণ আছে কি? আর যদি না থাকে তাহলে কেন আমরা তোমার কথা বিশ্বাস করব? ইয়ানসু তখন তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে বলে, তোমরা যদি আমাদের বিশ্বাস না করো তাতে কোনো সমস্যা নেই, তবে আমরা তোমাদেরকে কোনো কাজ করতে জোর করছি না। তোমরা যদি সহযোগিতা না করতে চাও তাহলে ঠিক আছে, আমরা তা মেনে নেব। এটা বলে ইয়ানসু চুজিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন মুফেং এর বাবা চুয়ানের সঙ্গে দেখা করে সে মুফেং এর বাবাকে জানায়, ইয়ন পরিবার চুজিয়াকে যেভাবে সাহায্য করছে তাতে আমাদের সিক্রেট বাইরের লোকদের কাছে চলে আসবে না তো? চুয়ান নির্ভয়ে উত্তর দেয়, ইয়ন পরিবার ওকে যতই সাহায্য করুক কিন্তু কোনোভাবেই চুজিয়া আমাদের সিক্রেট জানবে না। আমরা চুজিয়ার বাবাকে যেভাবে আমাদের রাস্তা থেকে সরিয়েছি ঠিক তেমনি চুজিয়াকেও সরিয়ে ফেলবো। আমাদের জন্য কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তারপরে সেগন পরিবারের সমস্ত টাকা পয়সা আমাদের হয়ে যাবে। পরের দিন সকালে নকল চুজিয়া গ্র্যান্ডপার সঙ্গে কথা বলতে থাকে। তার কথায় এটাই প্রধান বিষয় ছিল যে কোম্পানির জেনারেলের সিটটা যেন গ্র্যান্ডপা তার আন্টিকে দিয়ে দেয়। এটা শুনে গ্র্যান্ডপা কিছুটা কড়া হয়ে যায় এবং নকল চুজিয়াকে জিজ্ঞেস করে, কেন তুমি এরকম চাইছো? নকল চুজিয়া জবাব দেয়, ছোটবেলা থেকে আন্টি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আর এখন যখন বাবা নেই তার মানে বাবার জায়গাটা তো আন্টি পাবে। এই কথা শুনে গ্র্যান্ডপা বেশ চিন্তায় পড়ে যায়, কিছুটা নির্ধারণ করতে পারে না। পরের দিন সকালে চুজিয়া মিস্টার লির সঙ্গে দেখা করতে চলে যায়, তবে ইয়ানসু বা তার অ্যাসিস্ট্যান্ট কিছুই জানতো না। তারা চুজিয়ার জন্য বেশ
বেশ চিন্তিত ছিল, কারণ চুজিয়া ফোনও ধরছিল না। এদিকে মিস্টার লি চুজিয়ার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় এবং মিস্টার লি চলে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে দুটো লোক চুজিয়াকে ফলো করছে। চুজিয়া বেচারি তো এসবের কিছুই জানতো না, সে নিজের মতো এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ইয়ানসু এসে ওই দুটো লোককে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। চুজিয়া অনেকক্ষণ ধরে মনে করছিল যে পেছনে কিছু একটা হচ্ছে, তাই সে পেছন দিকে ঘুরে দেখে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। দুটো লোকের সঙ্গে মারামারি করতে গিয়ে ইয়ানসুর অনেক জায়গায় আঘাত লেগে যায়। তাই বাড়ি ফেরার পর চুজিয়া যখন ইয়ানসুর সঙ্গে দেখা করতে যায়, সে দেখলো ইয়ানসু মুখ ঢাকা দিয়ে বসে আছে। চুজিয়া জোর করে ইয়ানসুর মুখ দেখে এবং তার মুখে লেগে থাকা আঘাতগুলো দেখতে পায়। ইয়ানসুর এতটা আঘাত লেগে গেছে, এটা দেখে চুজিয়া বুঝতে পারে যে ইয়ানসুর সঙ্গে আসলে কি হয়েছে। এই দৃশ্য দেখে চুজিয়া অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ সে ভাবছিল ওকে প্রোটেক্ট করতে গিয়েই এত আঘাত লেগেছে তার। এটা ভাবতে ভাবতে সে রিয়েলাইজ করে যে সে এখন ইয়ানসুকে পছন্দ করতে শুরু করেছে। চুজিয়া তখন কিছু না ভেবে এক পলকে ইয়ানসুকে চুমু দিয়ে দেয়। তারপর পরের মুহূর্তে যখন চুজিয়া ইয়ানসুর জন্য মেডিসিন আনতে যাচ্ছিল, ইয়ানসু তাকে আটকায় এবং ঘুরিয়ে দিয়ে এক মুহূর্তে চুজিয়াকে চুমু দিয়ে দেয়, কারণ ইয়ানসু যে এতদিনে চুজিয়াকে পছন্দ করতে শুরু করেছে তা সে স্বীকার করতে চায়। পরের দিন সকালে চুয়ান নকল চুজিয়াকে একটি ছবি দেখিয়ে বলে, যখন গ্র্যান্ডপা তোমার বিয়ের কথা বলবে তুমি এই ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। এখন নকল চুজিয়া জিজ্ঞেস করে এরপরের পরিকল্পনা কি। তখন চুয়ান বলে এইসব কিছু তোমার জানার দরকার নেই, তুমি এখন এখান থেকে চলে যাও। আর তুমি কে এসব জানার? আমি তোমাকে যে কাজ দিব তোমাকে সেই কাজটাই করতে হবে, এর বাইরে একটা বেশি কথাও তুমি বলবে না। এটা বলে চুয়ান সেখান থেকে চলে যায়। তারপরে চুয়ান ও গ্র্যান্ডপা এর অ্যাসিস্ট্যান্টের মধ্যে কথোপকথন চলতে থাকে। তাদের কথা শুনে আমরা জানতে পারি যে গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টও আসলে চুয়ানের হয়ে টাকার বিনিময়ে কাজ করত। এরপর নকল চুজিয়া যখন চলে যায়, তার ব্যাগটা কিন্তু সেখানে পড়ে থাকে। ব্যাগের মধ্যে থাকা রেকর্ডারে চুয়ান এবং গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টের সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়। এখানে একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি যে চুজিয়া আগের রাতে ফেক চুজিয়ার সঙ্গে দেখা করেছিল এবং তাকে বুঝিয়ে বলেছিল চুয়ান শুধু প্রয়োজনের জন্যই তোমাকে ব্যবহার করছে, আর তার প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকেও সে এই বাড়ি থেকে বের করে দিবে। শুধু তাই নয়, সে কোনো প্রমাণ রাখবে না, সে তোমাকে খুন করে ফেলবে। তুমি যদি আমার কথা মতো কাজ করো তবেই তোমার জন্য ভালো হবে। চুজিয়া যখন ফেক চুজিয়াকে এসব বলছিল, তখন সে একটি রেকর্ডার দিয়েছিল। এর মাধ্যমে বর্তমান সময়ে চুয়ান এবং গ্র্যান্ডপা এর অ্যাসিস্ট্যান্টের কথাবার্তা শোনা যাচ্ছে। তারা বলছিল আমরা যখন চুজিয়ার বাবাকে সরিয়ে দিয়েছিলাম, ঠিক তেমনি চুজিয়াকেও এবার সরিয়ে ফেলতে হবে, আমাদের প্ল্যান মতোই সব কাজ করতে হবে। চুজিয়া এবং ইয়ানসু তখন এই কথাবার্তা রেকর্ডারের মাধ্যমে শুনতে পায়। চুজিয়া বিস্মিত হয়ে বলে তাহলে কি আমার বাবাকে এরা দুজন মিলেই ফাঁসিয়েছিল? এটা শুনে ইয়ানসু চিন্তা ভাবনা করে, তারপর বলে এত তাড়াতাড়ি কোনো স্টেপ নেওয়ার দরকার নেই, আমার মনে হচ্ছে ওদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে, আমরা তাদের খুঁজে বের করব। চুজিয়া চিন্তায় পড়ে যায় এবং তখন ইয়ানসুকে জিজ্ঞাসা করে যেই পার্টির পর আমার বাবা সুইসাইড করেছে সেই পার্টিতে তুমি ছিলে না? তুমি তখন কোথায় ছিলে যখন আমার বাবা সুইসাইড করতে গিয়েছিল? ইয়ানসু শুরুতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে আঙ্কেল আপনাকে নিচে খুঁজছে। ইয়ানসুর বাবা আজ অনেক মদ্যপান করেছেন, কারণ আজ সে অনেক খুশি, কারণ সেগুন পরিবারের বেশ কিছু শেয়ার হোল্ডার ইয়ন গ্রুপে চলে এসেছে। এখানে চুজিয়া এবং ইয়ানসুর বাবার কাছে তারা আসল পরিচয়টা বলে দেয়। এদিকে ফেক চুজিয়া গ্র্যান্ডপার কাছে চলে যায় এবং তাকে সমস্ত সত্যিটা খুলে বলে। নকল চুজিয়া জানায় চুয়ান আমাকে এসব কিছু করতে বলেছে। এরপর গ্র্যান্ডপার জন্য আনা খাবার গ্র্যান্ডপাকে খেতে না করে, কারণ এতে বিষ মেশানো ছিল। সমস্ত সত্যি কথা বলার পর তার কথাগুলো শোনার জন্য অ্যাসিস্ট্যান্ট ও চুয়ান নিজে বসে থাকে। তারা আর কোনো নাটক না করে গ্র্যান্ডপাকে সরাসরি বলে তুমি তাহলে সমস্ত সত্যি জানতেই পেরেছো, তাই না? গ্র্যান্ডপা তীব্রভাবে চুয়ানকে দেখেন এবং কঠোরভাবে প্রশ্ন করেন তুমি আসলে কি চাও? তুমি কি এই পরিবারটাকে নিয়ন্ত্রণ করতে চাও? চুয়ান কিছুটা দাঁড়িয়ে নিজের অঙ্গভঙ্গি ঠিক রেখে উত্তর দেয় আমি ফ্যামিলির প্রপার্টি চাই, আর কিছু না। গ্র্যান্ডপা এবং তার অ্যাসিস্ট্যান্ট এই কথা শোনার পর কিছুটা বিরক্ত হলেও অ্যাসিস্ট্যান্ট চুয়ানকে প্রপার্টি পেপার দেখিয়ে বলেন এখন তোমার কাছে আর কোনো অপশন নেই, তুমি সাইন করলেই সমস্ত কিছু হয়ে যাবে। এদিকে মিস্টার তংজি, যিনি চুজিয়ার সঙ্গে কথা বলছিলেন, চুজিয়া তাকে বলে তুমি যখন আমার সাথে কাজ করতে চাও তাহলে সেদিন পার্টির রাতে যা ঘটেছিল সেটা আমাকে খুলে বলবে। তংজি সোজা সাপটা বলে সেদিন রাতে তোমার বাবা বেশ অনেকটা ড্রিঙ্কস করে ফেলেছিল, তখন আমি ইয়ানসুর সঙ্গে তাকে রুমে নিয়ে গিয়েছিলাম। এই কথা শুনে চুজিয়া অবাক হয়ে যায়, কারণ যখন
সে ইয়ানসুকে ওই পার্টির রাতের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তখন ইয়ানসু কিছুই বলেনি। তার মানে ইয়ানসু সব কিছু জানতো কিন্তু তাকে কিছু বলেনি। চুজিয়া এমন পরিস্থিতি সইতে না পেরে তার রাগ প্রকাশ করে। বাড়ি ফিরে চুজিয়া রেগে গিয়ে ইয়ানসুকে জিজ্ঞাসা করে, সেদিন আমার বাবাকে হোটেল রুমে তুমি নিয়ে গিয়েছিলে, তারপর সিসিটিভি ফুটেজও ডিলিট করে দিয়েছিলে, কেন তুমি এসব করেছিলে? তবে কি সবকিছুর পেছনে তুমি দায়ী? ইয়ানসু কিছুটা দুঃখিত হয়ে মাথা নিচু করে বলে, আমি জানি না চুজিয়া, তুমি কি আমার কথা বিশ্বাস করবে যদি আমি বলি যে এসবের জন্য আমি দায়ী নই? চুজিয়া তার কোনো কথা না শুনে নিজের জিনিসপত্র প্যাক করতে শুরু করে এবং বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে এক মুহূর্তে খেয়াল করে তার চোখে জল চলে আসে কিন্তু সে নিজেকে সামলে নেয়। ঠিক সেই সময় ইয়ানসু পিছন থেকে এসে চুজিয়াকে জড়িয়ে ধরে বলে, দয়া করে একবার আমাকে বলার সুযোগটা তো দাও, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। চুজিয়া রেগে গিয়ে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং তার হাত কামড়ে দিয়ে বলে, আমি আর তোমার সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। এরপর সে নিজের পথে চলে যায়। এভাবে সমস্ত উত্তেজনার মাঝে চুজিয়ে ইয়ানসুর থেকে দূরে চলে যায়, তার হৃদয়ে অনেকগুলো প্রশ্ন রেখে। রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে চুজিয়ে একটু হতাশ হয়ে যায়, কারণ কোথাও যাওয়ার মতো তার কোনো জায়গা ছিল না। ঠিক তখনই মুফেং সামনে চলে আসে এবং বলে, আমি তোমার এবং ইয়ানসুর সব কথাবার্তা শুনে ফেলেছি, তোমার এখন থাকার মতো কোনো জায়গা নেই, তাই তুমি আমার সঙ্গে চলো। চুজিয়া মুফেং এর প্রস্তাবের সাথে একমত হতে চায় না এবং বলে, আমি চাই আমার মাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। মুফেং তাকে কঠোরভাবে বলে, তুমি যদি তোমার মায়ের কোনো ক্ষতি না চাও তাহলে চুপচাপ আমার সঙ্গে চলো, কারণ তোমার মা আমার জিম্বায় রয়েছে। এই কথাগুলো শুনে চুজিয়ে কিছুটা অবাক হয়ে যায়, তবে সে বুঝতে পারে যে মুফেং তার এবং চুয়ানের কথাই অনুসরণ করছে। মুফেং এরপর চুজিয়াকে জড়িয়ে ধরে এবং বলে, আমি এখনো তোমার মায়ের সঙ্গে কিছু, কিন্তু যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার মায়ের বিরাট ক্ষতি হয়ে যাবে। এই কথা শুনে বাধ্য হয়ে চুজিয়া মুফেং এর সঙ্গে চলে যায়। অন্যদিকে ইয়ানসু মন খারাপ করে বসেছিল। তখনই তার বাবা এবং তার অ্যাসিস্ট্যান্ট তার পাশে এসে দাঁড়ায়। ইয়ানসুর বাবা তাকে কঠোরভাবে বলেন, তোমার কি দরকার ছিল চুজিয়ার সঙ্গে ঝগড়া করার? আমি জানি না, তুমি যেভাবে পারো তাকে বাড়ি ফিরিয়ে আনো। অ্যাসিস্ট্যান্টরা একই কথা বলে, ইয়ানসু তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তাকে ফিরিয়ে আনো। ইয়ানসু মন খারাপ হয়ে বলে, আমিও তো এটাই চাই, কিন্তু এখন কিভাবে তাকে ফিরিয়ে আনবো সেটা বুঝতে পারছি না। এমন সময় ইয়ানসুর মনে একটি ফ্ল্যাশব্যাক চলে আসে। সে স্মরণ করে সেদিন পার্টির সময়ে যখন সে চুজিয়ার বাবাকে তার রুমে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সিঁড়িতে বসে পড়েছিল চুজিয়ার বাবা এবং তাকে বলেছিল, আমি আর যাব না। ঠিক সেই সময় তংজি সেখানে চলে আসে এবং ইয়ানসুকে বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তারা কথা বলতে ব্যস্ত হয়ে গেলে পেছন থেকে চুজিয়ার বাবাকে একটি মেয়ে এসে তার রুমে নিয়ে যায়। এর মানে এটি ছিল তংজির পরিকল্পনা, যাতে তার প্ল্যান সাকসেস হয়। তার প্ল্যানটা কি একটু পরে আমরা জানতে পারবো। প্রেজেন্টে ইয়ানসু সবাইকে বলে, সেদিন কিছু না কিছু তো হয়েছিল, কিন্তু আমি ঠিক মেলাতে পারছি না। আমি ভাবছি সেগুন পরিবারে এত কিছু হয়ে গেছে আর তংজি এত দিন ধরে তাদের সঙ্গে কাজ করলেও এত কিছু হওয়ার পরেও কেন কখনো ওই পরিবারের থেকে বেরিয়ে আসার চেষ্টা করেনি। এই সময় ইয়ানসুর বাবা বলে, তুমি যদি বাকি ছবিগুলো পরিষ্কারভাবে দেখতে চাও তাহলে আমাকে পেন ড্রাইভটা দাও, আমি স্ক্যান করার চেষ্টা করব। এখানে একটা বিষয় হচ্ছে, ইয়ানসুর বাবা ছিলেন একজন কম্পিউটার এক্সপার্ট। তো এদিকে আমরা দেখি তংজি চুয়ানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলে এসেছে। তংজি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ফাইনালি সেই সময়টা চলে এসেছে যে সময়টার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম। আর বেশি দেরি নেই, এখন শুধু চুজিয়ার সিদ্ধান্ত নেয়ার পালা। ঠিক তখনই মুফেং চুজিয়াকে নিয়ে আসে। চুজিয়ার চারপাশে তাকে গ্র্যান্ডপার দেখা না পেয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, গ্র্যান্ডপা কোথায়? আমি ওনার সাথে কথা বলতে চাই। মুফেং একটু হেসে বলে, গ্র্যান্ডপা ঠিক জায়গাতেই আছেন, তুমি নিশ্চিন্ত থাকো। তবে তোমার জন্য এখন দুটো অপশন আছে। প্রথম অপশন হলো তুমি আমাকে বিয়ে করো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তাছাড়া আবার একটা বিষয় হচ্ছে, তোমার বাবার কোম্পানিটা আমি চাই আমার হয়ে যাক। আর যদি তুমি আমাদের কথা না মানো তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সে ইঙ্গিতপূর্ণ ভাবে বিরতি নিয়ে চুয়ানের দিকে তাকায়। চুয়ান ঠান্ডা গলায় বলে, তাহলে তোমার অবস্থা তোমার বাবার মতোই হবে। চুজিয়া বিস্মিত হয়ে বলে, তোমরা কি বলছো এসব? আমার বাবা যা করেছে সেটা ওর সিদ্ধান্ত ছিল, উনি তো সুইসাইড করেছিলেন, এতে আমার কিছু করার নেই। আর আমি কখনো মুফেংকে বিয়ে করব না, এটা তোমরা ভালো করেই জানো। চুয়ান হেসে বলে, তুমি যদি তোমার মা এবং গ্র্যান্ডপাকে বাঁচাতে চাও
চাও তাহলে আমাদের কথা মতো কাজ করতে হবে, কারণ আমি চেয়েছিলাম তোমার বাবার কোম্পানিটা আমরা হাতিয়ে নেব, কিন্তু মাঝখানে মুফেং তোমাকে ভালোবেসে ফেলেছে। এই জন্য আমি চাই তুমি মুফেংকে বিয়ে করো এবং তোমার কোম্পানিটা আমাদের হয়ে যাক, কারণ এমনিতেও কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে দেখো পরিণতি কেমন হয়। তাদের কথাবার্তা শুনে চুজিয়া বুঝতে পারে গ্র্যান্ডফা সেদিন প্রপার্টি পেপারে সাইন করেননি, আর তার নামে সবকিছু থাকার কারণেই ওরা তাকে ব্যবহার করতে চাইছে। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে আমি একটা শর্তে রাজি আছি। আমি আমার নামের সমস্ত প্রপার্টি চুয়ানকে দিয়ে দেব, কিন্তু আমার মাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। চুয়ান হেসে বলে, তুমি এত সহজে বাঁচতে পারবে ভাবলে কিভাবে? তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমাদের পুরোপুরি করতে হবে। তুমি শুধু প্রপার্টি দিয়ে দিলে হবে না, তোমাকে মুফেংকে অর্থাৎ আমার ছেলেকে বিয়েও করতে হবে, তবেই তুমি আমাদের কাছ থেকে মুক্তি পাবে। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে মুফেং হচ্ছে চুয়ানের ছেলে। চুজিয়ার চোখ ভিজে আসে। এ দেখে ইয়ানসুর বাবা পেন ড্রাইভ স্ক্যান করে এবং ছবিগুলোর মধ্যে কিছু পরিষ্কার ছবি দেখতে পান। একটি ছবি দেখে ইয়ানসুর শক্ত হয়ে যায়, যেন সে কিছু ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেছে। পরের দিন সকালে চুয়ান চুজিয়াকে তার মায়ের কাছে নিয়ে যায়। চুজিয়া মাকে দেখে আবেগপ্রবণ হয়ে বলে, মা তুমি কেমন আছো? এরা তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তো? চুয়ান মুচকি হেসে বলে, এখন পর্যন্ত তো কিছু করেনি, কিন্তু তুমি যদি আমাদের কথা মতো না চলো তাহলে কি হবে সেটা বলা মুশকিল। চুজিয়া বুঝতে পারে সে যতই প্রতিরোধ করুক না কেন তার কাছে আর কোনো উপায় নেই। সে তার মাকে বাঁচানোর জন্য চুয়ানের কথা মতো চলতে রাজি হয়। এদিকে আমরা দেখতে পাই মুফেং আর গ্র্যান্ডপা তারা চুজিয়াকে নিয়ে কথা বলছে। তাদের কথোপকথন থেকে জানা যায় অনেক বছর আগে মুফেং এর বাবা কিছু ভুল করেছিলেন, যার জন্য গ্র্যান্ডপা তাকে কোম্পানির উচ্চ পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তখন মুফেং এর বাবা অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু গ্র্যান্ডপা তার কথা শোনেননি। যেই কারণে প্রতিশোধ নিতে মুফেং এতদিন ধরে পরিকল্পনা করছিল। গল্পে আরো একটি মোড় আসে যখন জানা যায় চুজের মা আসলে মানসিক ভারসাম্যহীন নয়, তিনি এসবের নাটক করছিলেন। তিনি আসলে একদম সুস্থ ছিলেন এবং গোপনে নিজের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছিলেন। ইয়ানসু তার কিছু ছবি তুলে রাখে, কারণ সে বহুদিন ধরেই চুজিয়ার মায়ের উপর সন্দেহ করছিল। এরপর চুজিয়া এবং মুফেং এর বিয়ের দিন চলে আসে। চুজিয়ার মন একদম ভালো নেই, যা দেখে মুফেং বলে, আর একটু হাসো তো, জানি এটা তোমার জন্য ফেক, কিন্তু লোকদের দেখানোর জন্য অন্তত একটু হাসতে তো পারো। চুজিয়া গম্ভীর গলায় বলে, আমি তো ভাবতেই পারছি না, আমি একসময় তোমাকে বন্ধু ভেবেছিলাম। মুফেং দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবা মায়ের জন্য আমি সবকিছু করতে পারি, তাদের জন্য আমার আত্মসম্মান, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছু ত্যাগ করতে পারি। তখন চুজিয়ার কি করবে? সে তার মায়ের নিরাপত্তার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়। এদিকে আমরা চুজিয়ার মাকে দেখি, যিনি গোপনে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছেন। অ্যাসিস্ট্যান্ট বলছে সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে। একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাই সেই রাতে তংজি এবং চুজিয়ার মা গভীর আলোচনায় মগ্ন ছিলেন। তংজি প্রাণপণে বোঝানোর চেষ্টা করছিল, চুজিয়ার বাবা তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি কেন তোমার জীবন এভাবে নষ্ট করছো? কিন্তু চুজিয়ার মা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, তুমি জানো না সেগুয়ান পরিবারের লোকেরা কতটা খারাপ, তারা আমার সবকিছু ছিনিয়ে নিতে চায়, তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে। ঠিক তখনই এক রিপোর্টার এসে হাজির হয় এবং চুজিয়ার মাকে জানায়, আপনি যেমনটি চেয়েছিলেন আমরা তেমন ভাবেই চুজিয়ার বাবার ছবি তুলেছি। অর্থাৎ এতদিন যা যা ঘটেছে তার সবকিছুর পেছনে মূল ষড়যন্ত্রকারী ছিল চুজিয়ার মা। এখানেই আরো একটি সত্য প্রকাশ পায়, চুয়ান যে এতদিন ধরে কোনো এক বসের সঙ্গে যোগাযোগ রাখছিল, আসলে সে চুজিয়ার মায়ের নির্দেশেই কাজ করছিল। আরো জানা যায় চুজিয়ার মা তংজিকে ভালোবাসতো এবং একসময় তার বাগদত্তাও ছিল। তবে তার জীবনে নেমে এসেছিল এক কঠিন বিপর্যয়। সে ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত হয়েছিল, যার চিকিৎসার জন্য সেগুয়ান পরিবারের সাহায্য নিতে হয়েছিল তাকে, কারণ তার পরিবারের অবস্থা এবং আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, আর সেগুয়ান পরিবার অনেক ধনী ছিল। আর চুজিয়ার মা অনেক সুন্দরী হয়। সেগুয়ান পরিবার তাকে শর্ত দিয়েছিল, যদি সে চিকিৎসা চায় তাহলে তাকে চুজিয়ার বাবাকে বিয়ে করতে হবে এবং 1 বছরের মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম দিতে হবে। চুজিয়ার মা বাধ্য হয়ে রাজি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি পুত্র সন্তান জন্ম না দিয়ে কন্যা সন্তান চুজিয়াকে জন্ম দেয়। এই ঘটনার জন্য সেগুয়ান পরিবার তাকে অনেক ইনসাল্ট করত। প্রধান গ্র্যান্ডফার মোটেও এটা সহ্য হয়নি যে চুজিয়ার মা কন্যা সন্তান জন্ম দিয়েছে, তাই তিনি আবারও চুজিয়ার বাবার বিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন। এতে প্রচন্ড রেগে যায় চুজিয়ার মা। সে প্রতিজ্ঞা করে, আমি সেগুয়ান পরিবারকে ধ্বংস করে ছাড়বো, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে অনেকটাই সফল হয়েছে। এদিকে বর্তমান সময়ে আমরা দেখতে পাই চুজিয়া একা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুফেং তার সামনে এসে দাঁড়ায় এবং জোর করে তাকে
রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চুজিয়া বাধা দিলে মোফেং কটাক্ষ করে বলে, তুমি কি মনে করছো ইয়ানসু এসে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? ঠিক তখনই হঠাৎ করে ইয়ানসুর সেখানে উপস্থিত হয়। সে কোনো দ্বিধা না করে চুজিয়ার দিকে এগিয়ে এসে বলে, চলো আমার সঙ্গে। মোফেং তাদের যেতে দিতে রাজি না হলে সে মোফেংকে অনেক মারে, কিন্তু চুজিয়া আতঙ্কিত হয়ে বলে, কিন্তু আমার মা যে ওদের কবলে রয়েছে। ইয়ানসু তার দিকে তাকিয়ে বলে, তুমি এখনো সব সত্য জানো না, চলো আমি তোমাকে সবকিছু খুলে বলছি। অন্যদিকে চুয়ান, তংজি, গ্র্যান্ডপা ও সেই অ্যাসিস্ট্যান্ট একত্রে আলোচনা করছিল। তাদের আলোচনায় উঠে আসে এক প্রশ্ন, ইয়ানসু কিভাবে সব জানতে পারলো? তখন চুয়ান দৃঢ়ভাবে বলে, সে যদি সব জেনেও যায় তাতে কি হয়েছে, এখন তো পুরো ফ্যামিলির সম্পত্তি আমাদের হাতে। কিন্তু ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। গ্র্যান্ডপার সামনে এসে দাঁড়ায় এবং কঠোর কণ্ঠে বলে, তাই নাকি? তোমরা কি কি খারাপ কাজ করেছো তার সমস্ত প্রমাণ আমি পুলিশের কাছে দিয়ে দিয়েছি। এমনকি তোমরা আমাকে বিষ দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছিলে। আর ঠিক তখনই পুলিশ সেখানে এসে হাজির হয়। পুলিশকে দেখে চুয়ান এবং সেই অ্যাসিস্ট্যান্ট আতঙ্কিত হয়ে পড়ে এবং গ্র্যান্ডপার পায়ে পড়ে যায়, ক্ষমা ভিক্ষা চায়। কিন্তু গ্র্যান্ডপা তাদের কোনো কথাই শোনে না। সে আর কোনো দ্বিধা না করেই তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে ইয়ানসু চুজিয়ার মায়ের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে চুজিয়ার মা শক্ত হয়ে যায়। ইয়ানসু নির্ভীক কণ্ঠে বলতে শুরু করে, সবকিছু এখন পরিষ্কার, তুমি মেনেই নাও এই ষড়যন্ত্রের পেছনে তুমি ছিলে। কিন্তু চুজিয়ার মা সমস্ত কিছু জানার পরেও স্বীকার করতে চায় না। সে বলে, আমি শুধু অভিনয় করেছিলাম যেন আমি বিপর্যস্ত, কারণ যদি আমি এমন না করতাম তাহলে সিয়েগন পরিবার আমাকে তাড়িয়ে দিত আর তাদের সম্পত্তির কোনো কিছুই আমি পেতাম না। আর তখনই ঘটনা মোড় নিতে শুরু করে এক চরম উত্তেজনার দিকে। ইয়ানসু বলে, শুধু এইটুকুই নয়, চুজিয়ার বাবার সঙ্গে যা কিছু করেছো তার সবকিছুই তুমি করেছো। এটা তুমি কেন মেনে নিচ্ছ না? এক পর্যায়ে চুজিয়ার মা খুব রেগে যায় এবং অবশেষে স্বীকার করে যে এই সব কিছু সেই করেছে। ঠিক তখনই চুজিয়া সেখানে চলে আসে। সে তাদের পুরো কথোপকথন শুনে ফেলে। বিস্ময়ে ও ক্ষোভে সে তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কেন এসব করেছো? চুজিয়ার মা হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে বলে, তোমার গ্র্যান্ডপা আমাকে এসব করতে বাধ্য করেছে। সে আমাকে জোর করে তোমার বাবার সঙ্গে বিয়ে দিয়েছিল। তারপর তুমি জন্ম নেয়ার পর সে আমাকে বাড়ি থেকে বের করারও চেষ্টা করেছিল, কারণ আমি ছেলে সন্তান জন্ম দিতে পারিনি। চুজিয়া ব্যথিত কণ্ঠে বলে, আমি মানলাম গ্র্যান্ডপা তোমার সঙ্গে অন্যায় করেছিল, কিন্তু বাবা তো নির্দোষ। তিনি তো এসব কিছু জানতেন না, কারণ তিনি তোমাকে অনেক ভালোবাসতেন। এই বলে চুজিয়া তার মাকে একটি রেকর্ডিং শোনায় যা তার বাবা বহুদিন আগে তার মায়ের জন্য করে রেখেছিল। রেকর্ডিং এ শোনা যায় চুজিয়ার বাবা বলছেন, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমি কখনোই জানতাম না যে আমার বাবা তোমাকে আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল। আমি এটাও জানতাম না যে তোমার মনে অন্য কেউ ছিল। তুমি তংজিকে ভালোবাসো। আমি এখন বুঝতে পারি তুমি সেগুয়ান পরিবারের উপর প্রতিশোধ নিতে চাও, কিন্তু এসবের জন্য আমি তোমাকে কখনোই দোষ দেইনি, কারণ আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার নামে থাকা সমস্ত সম্পত্তি আমি তোমার এবং আমাদের মেয়ের নামে করে দিয়ে যাচ্ছি, যাতে তোমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারো। মানে এখানে বিষয়টা যা হয়েছে সেটা আমি বুঝিয়ে বলছি। চুজিয়ার বাবার বাবা অর্থাৎ চুজিয়ার দাদা চুজিয়ার মায়ের সঙ্গে চুজিয়ার বাবার জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু চুজিয়ার মা কখনোই চুজিয়ার বাবাকে ভালোবাসেনি, কারণ সে অন্য কাউকে ভালোবাসতো। সে শুধুমাত্র টাকা পাওয়ার জন্য চুজিয়ার বাবাকে বিয়ে করেছিল। আর যখন চুজিয়ার বাবা এই বিষয়টা জানতে পারেন যে চুজিয়ার মা তাকে কখনো ভালোবাসেনি, বরং তার বাবার জোর করাতে তাকে বিয়ে করেছে এবং তার মনে অন্য কেউ আছে, এটা জানার পর উনি অনেক ডিপ্রেসড হয়ে যান। এই জন্য তিনি ঠিক মতো কাজও করতে পারছিলেন না। এই জন্য তার কোম্পানিটাও পথে বসে গিয়েছিল। আর তার কোম্পানিতে যারা ইনভেস্ট করেছিল তাদের সমস্ত টাকা জলে গিয়েছিল। এই জন্য ড্রামার শুরুতে আমরা দেখেছিলাম সবাই তাদের টাকা ফেরত চাচ্ছে। আর এসব কিছুতে চুজিয়ার বাবা আরো ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু চুজিয়ার মা তখন অন্য প্ল্যান করেছিল। সে চেয়েছিল চুজিয়ার বাবার সমস্ত সম্পত্তি তার নামে করে নিতে। এই জন্যই তিনি চুয়ানকে দিয়ে অনেক প্ল্যান করেছেন এবং তংজিকে দিয়ে অনেক ছবি তুলিয়েছেন। মানে সোজা কথায় এই সমস্ত প্ল্যান চুজিয়ার মা করেছিল, কিন্তু তিনি জানতেন না যে চুজিয়ার বাবা তার নামে এবং তার মেয়ের নামে সমস্ত সম্পত্তি করে দিয়ে গিয়েছেন। আর এই রেকর্ডিংটি শোনার পর চুজিয়ার মা বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। অনুশোচনায়
তার চোখে জল এসে যায়। পরের দিন সুজিয়া ও তার মা কোম্পানির একজন কর্মকর্তার সঙ্গে দেখা করে এবং নিজেদের নামে থাকা কিছু সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে কোম্পানির শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেয়, যাদের টাকা আগের ঘটনায় ডুবে গিয়েছিল। বাকি কিছু টাকা তারা একটি অনাথ আশ্রমেও দান করে। এইসব ঘটনার পর ইয়ানসু চুজিয়ার দিকে তাকিয়ে বলে, ফাইনালি সবকিছু শেষ হলো। চুজিয়া মৃদু হেসে মাথা নাড়ে হ্যাঁ। ইয়ানসু তখন তাকে মজা করে বলে, আমি আমাদের সফল সহযোগিতার কথা বলছি। চুজিয়া একটু থমকে যায়। এতদিন ধরে ইয়ানসুর সঙ্গে তার এঙ্গেজমেন্টের অভিনয় করতে করতে সে সত্যি তাকে পছন্দ করে ফেলেছে, কিন্তু ইয়ানসু যদি এটা শুধুই সহযোগিতা হিসেবে দেখে তাহলে সে কি করবে? সে প্রচন্ড মন খারাপ করে আর প্রচন্ড অভিমানে নিজের হাত থেকে আংটিটা খুলে ইয়ানসুর হাতে দিয়ে বলে, এটা তো তোমার, তাহলে নিয়ে নাও। ইয়ানসু তখন হেসে বলে, আরে আমি তো তোমার জন্য নতুন একটা আংটির ব্যবস্থা করছি, এটা মনে হয় পছন্দ হয় নাই, তাই না? এই কথা শুনে চুজিয়ার মুখে একটু বিস্ময়ের ছাপ পড়ে। পরের দিন ইয়ানসু চুজিয়ার জন্য একটি নতুন আংটি নিয়ে আসে। সে চুজিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলে, এই বাচ্চা মেয়ে, তুমি আমাকে বিয়ে করবে? চুজিয়া আনন্দে অভিভূত হয়ে যায়, তার চোখে পানি চলে আসে, তবে সেটা সুখের অশ্রু। সে হাসতে হাসতে আংটিটা পরে নেয় এবং বলে, হ্যাঁ। এইভাবেই ভালোবাসা, ক্ষমা আর নতুন শুরুর এক সুন্দর পরিণতির মধ্যে দিয়ে আজকের গল্পটি এখানে শেষ হয়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।